যাবে। আমাদের আজকে আবদার থাকবে, জোর আবদার। আমরা যে প্রবাসী অবহেলিত, এটা সবাই জানে, কিন্তু এরা মুচকি মুচকি হাসে আমাদের অবহেলিতরা দেখা। আমরা শুধু তাদের দেওয়ানের পাত্র, আমরা কিন্তু নেওয়ানের পাত্র না। আমাদের এই অধিকারটা কেউ জানে না। আমাদের আজকে উদ্দেশ্য থাকবো, আমরা যারা প্রবাসী, আমরা সব জায়গায় নির্যাতিত। প্রথম পাসপোর্ট বানানো হইতে, এরপরে দালাল হইতে, মালিকের কাছে আইসা, আবার ফ্যামিলির কাছে, আবার দেশের কাছে। আমরা কি কোনো আনো শান্তি পাবো না নাকি? শান্তি কি আমরা, আমাদের কিন্তু জীবনে কোনো আসবে না। এটা নিয়ে আমাদের আজকে কথা থাকবে। আমাদের যিনি রবিউল ভাই আইছেন, রবিউল আলম ভাই, ওনার একটু আপনার একটু পরিচয়টা দেন, এরপর আমরা শুরু করবো আপনারা দিয়েই। আসসালামু আলাইকুম। আমি রবিউল আলম, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাসক কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ধন্যবাদ। আমাদের মাঝে একজন অতিথি আছেন, যিনি বিশেষ করে প্রবাসীদের ভূমিকা নিয়ে সবসময় সোচ্চার, এবং ওনার বলিষ্ঠ ভূমিকা অনেক প্রবাসী উপকার হয়েছে। আজকে আমাদের এই অতিথির কথা শুনবো। বিশেষ করে প্রবাসীদের ভাবনা, আমরা যে নির্যাতিত হচ্ছি সব জায়গায় সবখানে, এই অবস্থান থেকে আপনার বক্তব্য, বিশেষ করে আজকের বিষয় টপিক হইলো, আমরা আমরা সবকিছু দেশের জন্য করতেছি, সমাজ, ফ্যামিলি, আত্মীয় স্বজন, সবার জন্য, কিন্তু আমাদের মৃত্যু হইলে আমাদের লাশটা সরকারে এই ব্যবস্থাপনাটা করতেছে না। আমাদের আজকাল জোরালো থাকবে, সরকারের মধ্যে আমরা পৌঁছাই দিব যতটুকু সম্ভব। আমাদের সবার জোরালো বক্তব্য থাকবে। দেখেন, সিভিল এভিয়েশনের নিয়মে একটা বিমানের পিছনে একটা লাশের একটা স্থান থাকে। এটা প্রত্যেকটা বিমানের নিয়ম, রুল রেগুলেশন। কিন্তু ওই লাশটার যে একটা ফ্রিজ থাকে, এটা তো কোনো সময় অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। লাশ, ডেড বডি, এটা তো ফ্রি যাচ্ছে। এটা তো পারলে সরকারের কাছে একদম ইজি, যে কোনো বিমান সংস্থাকে বইলা দিলে যে বাংলাদেশে যতগুলো এয়ারলাইন্স আছে, যে তোমরা যে কোনো সময় আবদার করলে এটা আনতে হবে। এটা শুধুমাত্র সরকারের একমাত্র কোনো অর্থ ব্যয় হচ্ছে না। যে বিমানটা যাচ্ছে এখানে খালি যাচ্ছে, এইটা এটা দিয়ে আমাদেরকে নিতে পারে। আর এই সামান্য কাজটা সরকার কেন করতেছে না, এই নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই ভাই, রবিউল আলম ভাই। আমি এই পর্যন্ত আমি নিজে 8-10টা ডেড বডি পাঠাইছি, ঠিক আছে? আমি এই পর্যন্ত 8-10টা ডেড বডি আমি নিজে পাঠাইছি। এখন আমার হাতে 2টা ডেড বডি অলরেডি আমার কাছে পেন্ডিং আছে, বুঝছেন? একটা পায়েতে, একটা হাফারল বাতানে। 2টা ডেড বডি অলরেডি আমার পেন্ডিং আছে। একটার আবেদন হয়েছে সরকারি ভাবে, আরেকটা কফিল নিজে পাঠাবে, ঠিক আছে? আমি এখন যে জিনিসটা আমি যতটুকু অবগত, আহ, যাদের যাদের সহায় সম্বলহীন, যারা, তাদের জন্য সরকারিভাবে যদি আপনারা আবেদন করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, হ্যাঁ, বর্তমানে এটা প্রক্রিয়া চালু হয়ে গেছে। আবেদনটা করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে, ওয়েজার্স কল্যাণ বোর্ডে। ওখান থেকে একটা আবেদন করার পর ওই আবেদনটা আপনার এম্বাসিতে আসবে। যেই দেশে উনি মারা গেছে ওই দেশের এম্বাসিতে আসলে ওখান থেকে আবার ওনারা আবার একটা রিপ্লাই দিবে। এটার জন্য এখন আর আমাদের চিল্লে কোনো লাভ নাই। এটা অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়াটা হয়তোবা হয়তোবা এটা ডক্টর ইউনূসের আমলে হয়েছে, আর না হয় এটা সাময়িক সময় হয়েছে। তো আমার যে আবেদনটা অলরেডি করা হয়েছে, এই দুটোটা ডেড বডি আমার নারায়ণগঞ্জে, ঠিক আছে? তো আমি যতটুকু শুনলাম, একটা ডেড বডি পাঠাইতে আমি যে পর্যন্ত পাঠাইছি, আমার সর্বনিম্ন খরচ গেছে ৯,০০০ রিয়াল বা ৯,৫০০ রিয়াল। তো ৯,৫০০ রিয়ালে কত হয়? ৩,২০,০০০, ২৫, ধরেন ৩,৫০,০০০, ৩,৫০,০০০ হিসাব করলাম, ঠিক আছে, সৌদি আরব থেকে পাঠাইতে। তো এইটা আমি যতটুকু শুনলাম যে এটার কোটেশন বানাইছে ৪,৭০,০০০, ১,২০,০০০, ২৫ বেশি, ২০-৩০ বেশি, বুঝছেন? এটা জায়গায় জায়গায় দুর্নীতি, জানেন তো। সরকারি টাকা তো খাইলে সমস্যা নাই। এখন এখানে খরচ হইব সর্বোচ্চ ৩.৫ লাখ। এটার বিল পাঠাইব কত? ৪,৬০,৭০। বুঝছেন বিষয়টা? হবে কার্যকরী। আমি বলি, যাদের কফিল নাই, কোম্পানি নাই, কফিল কোম্পানি যাদের আছে তাদের কিন্তু দায়িত্ব কফিল এবং কোম্পানি পাঠাবে, ঠিক আছে? তাদের লাশটা কিন্তু বিনা পয়সায় আপনার এটা সরকার বহন করবে না। কারণ এটা
আমার কফিল দায়ী। আমি এখানে মৃত্যুবরণ করলে এটা আমার কফিলের দায়িত্ব পড়ে আমার ডেড বডিটা পাঠানোর জন্য কফিল। ভাই এখানে আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা যে আজকে আমাদের যে আজকে প্রতিবাদ থাকবে সরকারের প্রতি, এটাই অবদান থাকবে। আমি কিছুদিন আগে দেখছি জাপানে একটা লোককে আনতে গেলে 10 লক্ষ টাকা খরচ হচ্ছে, তার প্রত্যেকের কাছে যাইয়া চাঁদা তুলতেছে। আমি হ্যাঁ মৃত্যুবরণ রাইট। করার পরে, শুনেন, আমি মৃত্যুবরণ করার পরে আমি তো আর আমার কফিল কেডা, আমার মালিক কেডা, আমি আর এটা জানি না। সমস্ত দায়ভার নিতিব সরকারের সরাসরি। কেননা এখানে না এখানে, এখানে আমি একটু দ্বিমত পোষণ করবো ভাই। রাইট রাইট, আপনি, আমি একটু দ্বিমত পোষণ করব। আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ আমরা নেতৃত্ব স্থানীয় থাইকা আমরা কিন্তু ভুল কথা বললে এটা কিন্তু এটা নিয়ে সমালোচনা হবে। আমাদের কথা কিন্তু রাইট ওয়েতে কথা বলতে হবে, যেটা ন্যায্য কথা সেটা বলতে হবে। হ্যাঁ, আপনার আমি বলি, আপনি যেহেতু জাপানের কথা তুলছেন, জাপান থেকে একটা ডেড বডি পাঠাইতে 10 লাখ টাকা লাগে, তাই না? হ্যাঁ, তো যদি কফিল থেকে থাকে তাইলে তো এটা মালিক থেকে থাকে, মালিক বহন করবে সমস্ত টাকাটা দেশে প্রেরণের জন্য। আর যে নাকি অবৈধ, অবৈধ যে আছে, যার কোনো ই নাই, মালিকের কোনো কাগজপত্র ঠিক নাই, হ্যাঁ, ওই লোকটা সরকারিভাবে পাঠানোর জন্য ওইটা ঠিক আছে। কিন্তু আমরা যারা মালিকের আন্ডারে কাজ করি, এটা কিন্তু সমস্ত একটা মালিকের দায়িত্ব। আমি মারা জি গেলে জি, আমার আমি মালিক আমার ডেড বডিটা দেশে পাঠাবে। আমরা আমরা এটা বুঝতে পারছি, আপনি আমার কনসার্নটা বুঝেন। আমরা চাচ্ছি সহজ সাধ্য ভাবে, ধরেন আমি প্রবাসী থাকি, আমি মৃত্যুবরণ করার বলে আমার যে কাগজপত্র লয়ে একটা হেজিটেশন, সে দৌড়াদৌড়িটা করবো কেটা, এনে তো কারণ নাই। কেউ আত্মীয় স্বজন তাহে, কেউ আত্মীয় স্বজন, কেউ চাকরি ফেলায় আমার হ্যাঁ জন্য ঠিক আছে, দৌড়াইতে চায় রাইট না। রাইট রাইট এটা রাইট, এই সরকারের যে এই দায়িত্ব জায়গাটা নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। এই ঠিক জায়গা, ঠিক আছে। এই জায়গাটা, এই দায়িত্বটা সরকার নিতেছে না, এম্বাসি নিতেছে না, রাইট। সুন্দর কথা জি বলছেন। এটার জন্য, এটার জন্য আমরা দাবি করতে পারি, আমরা ফ্রি যাব, না সরকারি খরচে যাব, না কফিলের খরচে যাব, এটা বহন করবে ওই ওই এম্বাসি থেকে। এম্বাসি থেকে কাজ করতে হবে। কারণ আমি মারা গেলে আমার হয়তো কেউ নাও থাকতে পারে, আত্মীয় স্বজন কেউ নাও থাকতে পারে। তো আমাকে নিয়ে যখন একটা লোক মারা যাবে, সাথে সাথে এই লোকটার সমস্ত দায়ভার এম্বাসিকে নিতে হবে। এটা কফিলের মাধ্যমে পাঠাক, সরকারি ভাবে পাঠাক, এইটার জন্য ঠিক আছে। এই জায়গাটায় আসেন, এই জায়গাটায় আসেন, এই জায়গাটায় আমাদের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা, এম্বাসির ব্যর্থতা। হ্যাঁ, এইখানে এই দায়িত্বটা সরকার নেয় না, এম্বাসি নেয় না। এই জায়গাটায় আসেন, তাহলে আপনি, যদি আমার কফিল থাকে তাহলে আমার কফিলে আমার দায়ভার বহন করবে, এটা এম্বাসি প্রেশার, প্রেশার করবে। এম্বাসি, এম্বাসি প্রেশার দিয়া আমার কফিলের মাধ্যমে পাঠাবে, খরচটা সম্পূর্ণ কফিল দিবে। আর এই জায়গাটা নিয়ে আলোচনা করতে পারেন, ঠিক আছে? পাই না ভাই। এই লাশের টাকাগুলি অলরেডি খেয়ে ফেলি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান বলেন, যদি আজকে লোকটা মারা যায়, 3 দিনের মাধ্যমে গভর্নমেন্টের খরচের মাধ্যমে দেশটাকে লাশটাকে দেশে পাঠানো হয়। আমি লাশ নিয়ে কাজ করতেছি, নিজে একদম একদম অসুস্থ হয়ে গেছি। লাশ করে আমাকে বলছে বিএমএটি কার্ড থাকলে এই লাশগুলিকে ফ্রি নেওয়া যাবে। তা ভাই, আজ থেকে 25 বছর 30 বছর আগে যারা প্রবাসে আসছে তাদের কি কোনো বিএমএটি কার্ড ছিল? আমি আপনার কাছে জানতে চাই, গভর্নমেন্টের কাছে জানতে চাই, প্রবাসীরা কোথায় যাবে? প্রবাসীদের দ্বারপ্রান্ত কোথায়? প্রবাসীদের কাছ থেকে আপনারা সারা বছর রেমিটেন্স নিয়ে যাবেন আর রেমিটেন্স গ্রহণ করবেন। প্রবাসী আপনারা নিজেরাই বলছেন প্রবাসীরা দ্বিতীয় মুক্তিযোদ্ধা। যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়, প্রবাসীরা প্রতি জায়গায় জায়গায় এত হয়রানি কেন শিকার হবে? প্রতিদিন রাস্তায় রাস্তায় এত, তাদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে হয়রানি, তাদের পাসপোর্টের ক্ষেত্রে হয়রানি, তারা মৃত্যুবরণ করলেও হয়রানি। আপনি যেটা বলছেন যে আমাদের যারা কফিল থাকে তারা তাদেরকে পাঠাবে, বা এই কফিলের এটা দায়িত্ব না পাঠানো। কফিলের দায়িত্ব হলো যে লোক লাশটা মারা গেছে তার ফ্যামিলিকে আর্থিকভাবে সহযোগিতা করা, যতটুকু টাকা সম্ভব সে দিবে, সেটা হলো কফিলের দায়িত্ব। আপনাকে লাশটা পাঠাতে হবে আমাদের এম্বাসি, অন্য অন্য গভর্নমেন্ট যেভাবে পাঠায় সেভাবে পাঠাবে। লাগবে না আপনাদের খরচ, আমাদের 2,500 টাকা দেন, সেটা লাগবে না, কিন্তু আমাদের সুযোগ সুবিধা গুলো করে দেন। একটা পাসপোর্ট করতে পারছে না, দিনের দিন 5 বার 10 বার 15 বার যাচ্ছে এম্বাসির মধ্যে। আপনি কয়দিন আপনার গভর্নমেন্ট থাকে, আপনি গাড়ি চালাতে পারছেন, আপনি চলে যাচ্ছে পারছেন। আমি গাড়ি চালাতে পারি না, আমি যেতে পারি না। তাইলে আমি কিভাবে আমার পাসপোর্টটাকে আমি শেষ দিয়ে করবো? আপনারা প্রথম করছেন হাতের লেখা পাসপোর্ট, তারপরে করলেন ডিজিটাল পাসপোর্ট, এখন আবার করলেন অনলাইন পাসপোর্ট। ভাই, অনলাইন পাসপোর্ট যদি করতে পারেন তাহলে জায়গা জায়গা থেকে আপনি অনলাইন মিডিয়াগুলি তাদের জন্ম নিবন্ধনগুলি সমাধান করেন 1 মিনিটের বিষয়। পাসপোর্ট সমাধান করতে কেন পারবেন না?
তাই আমি বলবো যে সরকার ইচ্ছা করে সবকিছু পারে, সরকারের সদ ইচ্ছা থাকে সবকিছু পারে। এবং এই লাশ কাটানোর বিষয় নিয়ে যদি আপনি বলেন যে এটা আমাদের দায়িত্ব, সেটা আমি মানতে রাজি না। এটা টোটালি গভর্নমেন্টের দায়িত্ব এবং এম্বাসির দায়িত্ব। এম্বাসিদেরকে দিতে কেন, তাদেরকে স্যালারি দিয়ে রাষ্ট্রের জন্য গভর্নমেন্টকে আপনার আমার সুযোগ সুবিধা আমি দেখার জন্য। শেখ শেখ সেলিম লুতুয়া সৌদি প্রবাসী, আপনার মনের ভাবনাটা প্রকাশ করেন আমাদের লাশ সম্পর্কে সরকার কতটুকু আমাদেরকে দায়িত্ব পালন করা কি মনে করেন, এই যে ব্যাপারটা নিয়ে আপনি একটু আলোচনা করেন। ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের লাস্টের যে ব্যাপারটা হচ্ছে, আমরা প্রবাসীরা তো সবসময় আমরা সবসময় অবহেলিত। আমরা তো অনেক প্রতিবাদ করতেছি, অনেক আন্দোলন সংগ্রামও করতেছি, কিন্তু কার্যকরী কোনোটাই হচ্ছে না। যে সরকার আসুক না কেন আমাদেরকে ওই বলে এটা করবো ওটা করবো আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসের বাণী যা শোনায় যায়, কিন্তু কার্যকর কোনোটাই হয় না। তো তারপরও আমরা যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেই পারি, করার অধিকার আছে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কথা বলার এটা রাইট আছে, অধিকার আছে। লাশের ব্যাপারটা যেটা বলছে, ওই যে আমরা যে বলি কফিল বা কফিলের কোম্পানি কিন্তু আপনার একটা দিবে, ড্যামারেজ দিবে, কিন্তু তারা লাশ পাঠানোর দায়িত্ব তাদের না। আসলে এটা ওই যে বইলা গেছে যে ওইটাই সঠিক। কফিল এবং ড্যামারেজ টাকাটা লাগবে, যেখানে এটা পেশাটা কে দিবে? ওই এম্বাসি। দিকটা এম্বাসি পেশা দিবে কফিলটা হোক আর ওই কোম্পানিকে হোক, যে তোমার এখানে মারা গেছে, এই লোকটা না দেনে দেশে পাঠাতে এই ব্যয় লাগবে, এটা তুমি এখানে বহন করো, এটা এই সিস্টেম গুলো তুমি ফলো করো। আমাদের এই যে আমাদের সরকার, বাংলাদেশের সরকার থেকে যে অ্যাম্বাসিডার গুলো দেওয়া হয়, তারা শুধু তাদের আইসি জীবনের জন্য আসে এখানে। তারা আসলে আমার আর তোমার নিয়ে চিন্তা করার এত সময়ও নেই, আর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেও না। আমরা প্রতিবাদ করতে পারবো, প্রতিবাদ করব, কিন্তু কার্যকর কতগুলো হবে আমি জানি না। তারপরে আমি সবার সাথে সহমত যে আমাদের জন্য কিছু একটা করা হোক, কারণ আমরা দীর্ঘ লম্বা টাইম প্রবাস করি, প্রবাস পরে আমরা দেশে যাই, এসে কিন্তু আমরা বেকার হয়ে যাই। বেকার হয়ে এমন একটা পর্যায়ে যে একটা পৌঁছি যে আমরা কিছুই করতে পারি না, না দেশে করতে পারি, না আমাদের কোনো মূল্যায়ন থাকে, না আমাদের কোনো কিছু করতে। তো আমরা শুধু লাশটা নিয়ে থাকলে চলবে না, আমাদের যারা জীবিত আছে তাদেরকে বেঁচে থাকার একটা আহ পথ অবলম্বন করতে হবে। ওইটা যেন সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেয়। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে শুধু আমাদের প্রবাসীদের ভাবনা যে জিনিসটা আমাদের লাস্টের সম্পর্কে, আমরা প্রত্যেকদিন প্রতি সপ্তাহে একটা টপিক করব প্রবাসীদের বিভিন্ন সময় সাময়িক বিষয় নিয়ে। কেউ পাসপোর্ট সমস্যা এক এক দিন আমরা ট্রাভেল এজেন্সি আমাদের লোক কি করে টিকিট নিয়ে বিভিন্ন নিয়ে আমরা আলোচনা করবো। যেদিন যে তিক্ত অভিজ্ঞতাটা এই লাশটা নেওয়ার জন্য হসপিটালে যাওয়া, তারপরে এম্বাসিতে যাওয়া, কফিলকে খুঁজে বাইর করা, তারপরে তার পাসপোর্ট ঠিক আছে কিনা, তার কাগজপত্র ঠিক আছে কিনা, সে বৈধ কিনা অবৈধ কিনা, নানা রকম জটিল সমীকরণের মাধ্যমে তার এই লাশটা নেওয়ার ব্যাপারে আমাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়েছে। এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, যারা এই লাশ দেশে পাঠায় এবং যাদের স্বজন মারা যায় এবং যাদের পরিচিত জন বা দেশের কোন একটা নাগরিক মারা যায়, তখন তার পিছনে যারা দৌড়ায় তারাই বলতে পারে তারা কত ভুক্তভোগী। আসলে এই ব্যাপারে এম্বাসি বা সরকার তেমন কোনো ভূমিকা রাখে না, সেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা যারা প্রবাস সকল অবগত আছি। সরকারের যদি সুচারু ভূমিকা থাকতো এবং সঠিক পদক্ষেপ থাকতো, তাহলে এম্বাসি গুলো হয়তো পদক্ষেপ নিতে পারতো। কিন্তু বাস্তবে দেখা যায় যে সরকারের কোনো সঠিক দিক নির্দেশনা বা সঠিক কোনো ভূমিকা বা এটা কি বলে পর্যবেক্ষণ না থাকার কারণে আমাদের যে এম্বাসি গুলো বিভিন্ন দেশে আছে, শুধুমাত্র ওমান নয়, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মধ্যপ্রাচ্য সহকারে সারা পৃথিবীর যত এম্বাসি আছে, সবগুলো এম্বাসির লোকগুলো আসলে কি জানেন, তারা মানে প্রবাসীদের প্রতি এতটা দায়িত্বশীল না, যত্নশীল না। তারা আমাদেরকে অবহেলার চোখে দেখে বা আমাদেরকে সেভাবে মূল্যায়ন করে না। আসলে সরকার কথার ফুলঝুরিতে সবসময় যে কোনো সরকার আমাদেরকে আশ্বস্ত করে থাকে যে আমাদেরকে এটা করবে, সেটা করবে, এই দিবে, সেই দিবে। কিছুক্ষণ আগে আলোচনায় বলে গেছে না যে আমাদের বলে দ্বিতীয় মুক্তিযোদ্ধা, তারপরে ওই যে সোনার হরিণ ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে আসলে একটা প্রলুব্ধ করা হয় আয় উন্নতি করার জন্য, দেশের জন্য ভূমিকা রাখতে, পরিবারের জন্য ভূমিকা রাখতে। বাস্তবে কাজের কাজ সরকার আসলে আমাদের জন্য তেমন কোনো ভূমিকা আদৌ পর্যন্ত নিতে পারেনি, যেটা নাকি আমাদেরকে আশ্বস্ত করবে বা আমাদেরকে ভবিষ্যৎ সিকিউর করবে বা নিশ্চয়তা দিবে আমাদের প্রবাসীদেরকে। সেরকম কোনো পদক্ষেপ আদৌ পর্যন্ত দৃশ্যমান না। যত সরকার গেছে, এই যে 54 বছর কথা বললেন না, সেই সবগুলো সরকারই একই অবস্থা। আসলে কাজের কাজ যা হওয়ার কথা ছিল, শুধু লাশ নেওয়ার ব্যাপারে না, প্রবাসীদের ভবিষ্যতের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রবাসী থাকে, সুখে দুঃখে বিপদে বা সর্বশেষ তার মৃত্যুর পরে যে লাশটা নিয়ে যেই তাল বাহানো শুরু হয়, সেটা আসলে আমাদের জন্য অত্যন্ত অপ্রীতিকর, দুঃখজনক এবং হতাশার কারণ। আপনি আজকের এই ভার্চুয়াল
সবার মাধ্যমে বর্তমান সরকার বা ওদের ভবিষ্যতে যারা আসবে বা যারা ছিল সকলকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনাদের এই অবহেলার দৃষ্টিভঙ্গি যেন আমাদের প্রতি না থাকে। আমাদেরকে আপনারা যেভাবে মূল্যায়ন করতে চান, সম্মান করতে চান, সেইভাবে যেন মূল্যায়ন এবং সম্মানটা আমরা জীবিত অবস্থায় পাই এবং মরার পরও যেন আমরা পাই। আমাদের লাশটা নেওয়ার ব্যাপারে আপনাদের এত অনীহা কেন? আমাদের রেমিটেন্স তো আমরা দেশে পাঠাই, দেশের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভূমিকা রাখছে আমাদের রেমিটেন্স। আমাদের রেমিটেন্স যদি আপনারা এত ভালোবাসেন, তাহলে আমাদের লাশটাকে কেন ভালোবাসবেন না? আমাদের মৃত্যুর পরে কেন মূল্যায়ন করবেন না? এটা প্রশ্ন থেকে গেল সরকারের কাছে। আমার আশা, বিশ্বাস এবং প্রত্যাশা, সরকার চাইলে নিমিষে আমাদের উপরে দায়িত্বশীল হতে পারে। আর সরকার যদি এম্বাসিগুলোকে বাধ্য করে যে এই নির্দেশনা দিয়ে দেয় যে মানুষটা মারা যাওয়ার পরে খোঁজ খবর নেওয়া, তার কফিলের হোক, কোম্পানির হোক, সরকার দায়িত্ব নিয়ে যদি লাশটা নিতে চায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কফিল কোম্পানি সহায়তা করলো বা তার স্বজনরা এগিয়ে আসলো। কিন্তু যেভাবে হয়রানি করা হয়, যে অনেক লাশ বিদেশে দাফন বন্ধ করা হয়, দেশে নেওয়ার সুযোগ থাকে না পয়সার অভাবে, অনেক অসহায় পরিবার বা অনেক রেমিটেন্স জুতার লাশ বিদেশের মাটিতে দাফন হয়ে যায়। এই যে আমাদের ভারাক্রান্ত হৃদয়ের যেই ব্যথা, দুঃখ, হতাশা, এটা আমাদের প্রবাস জীবনের যেই আগামী দিনের যে স্বপ্ন, আমাদের যেই কর্ম স্পিরিট এবং আমাদের যে ভবিষ্যতের নিরাপত্তা, সেটাকে বিঘ্নত করে। সুতরাং সরকার মহোদয় এবং যারা প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রণালয়ে আছেন, তাদের কাছে আমাদের জোর দাবি থাকে প্রবাসী পক্ষ থেকে, শুধু এটা আমার ওমানের ঘটনা না, এটা সারা পৃথিবীতে যত বিদেশে আছে, যারা প্রবাসী আছে, যারা কষ্ট করে শ্রম দেয় দেশের জন্য, দেশকে অনেক ভালোবাসে, দেশের জন্য মানে কি জান প্রাণ উজাড় করে দেশকে ভালোবাসে এবং রেমিটেন্সের জন্য সংগ্রাম করে, তাদের নিরাপত্তার জন্য, তাদের ভবিষ্যতের নিশ্চয়তার জন্য আমার মনে হয় প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রণালয় আরো দায়িত্বশীল হওয়া দরকার। প্রবাসীদের শুধু কথার মাধ্যমে মানে ভুলিয়ে বলে রাখার চেষ্টা না করে প্রবাসী কার্ড, এই কার্ড, সেই কার্ড, ভবিষ্যতে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, এরকম না। আমরা আমাদের ভবিষ্যতে নিশ্চয়তা চাই, পাশাপাশি মরার পরে আমাদের সম্মানটুকু, আমাদের লাশটুকু যেন দেশের মাটিতে কবরস্থ হয়, স্বজনরা দেখতে পারে, সেই নিশ্চয়তাটুকু চাই এই ভার্চুয়াল সবার মাধ্যমে। আমি সুজন ভাই, আপনি মিউট অন করে আপনার ভাবনাটা প্রকাশ করেন। আমরা এটাই চাই, আমরা কোনো যাই জামালাতে চাই না। একটা লাশ নিতে গেলে অনেক জায়গায় ঘুরতে হয়, এইটার দায়িত্ব আমি মৃত্যুবরণ করলে আমার আর কেউ থাকে না, কে আমারটা করবে এটা যেন সরাসরি সরকার হস্তক্ষেপ করে। লাশ কিভাবে দেশে যাবে, কিভাবে এটা তার ফ্যামিলির কাছে নিয়ে পৌঁছাইবে, এই জিনিসটা যেন আমার কোনো বন্ধু বান্ধবের দরকার নাই। কারণ কেউ তো কাজ বন্ধ করে আমার জন্য এতটুকু করবে না, সবার জন্য সমান না। অসংখ্য ধন্যবাদ আমাদের আজাদ ভাইকে আজকে এমন একটা ভার্চুয়াল মিটিং আয়োজন করার জন্য, এবং সবাইকে আজকে মিটিং এ যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের রবিউল ভাইয়া বক্তব্য রাখছে, আমাদের মিলন ভাই বক্তব্য রাখছে, আমাদের শেখ শাহিন ভাই বক্তব্য রাখছে, এবং আরো উপস্থিত হয়েছে আমাদের শামীম ভাই, আমাদের মনির ভাই, আরো অনেকে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে কি আমাদের বর্তমান যে নতুন সরকার আছে, আইসে অল্প কিছুদিন হয়েছে, এবং আমাদের যে শ্রমমন্ত্রী প্রতিমন্ত্রী দিছে, উনিও ইয়ং বয়সের আমাদের বুঝলে গেছে। ওনার জন্য ওনার কাছে আমাদের আবেদন থাকবে প্রবাসীদের, ২.২ তো মনে হয়, আমার মনে হয় ১ কোটির উপরে প্রবাসী আছে, যে আমরা যেন এই দেশে মৃত্যুবরণ করলে যেন সরকারি এবং অ্যাম্বাসেডার মাধ্যমে সরকারি হস্তদানে আমাদেরকে যে ডেড বডি যেন দেশে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছাই দেয়। আসলে কি লাশ নেওয়ার জন্য আমার মনে একটা বরাদ্দ আছে। আসলে যদি আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যেমন কিছুদিন আগে আমাদের একজন এমপি সাহেব কুমিল্লার হাসান আব্দুল্লাহ বলতে, যে রমজান মাসে হেজুর বরাদ্দ আছে জনগণের জন্য, এটা আমরাই জানি না, কিন্তু জানে না অনেক মন্ত্রী বলে আর এমপি বলে জানে না যে হেজুর বরাদ্দ আছে, এই ফার্স্ট শুনলো। তো আমাদের অনেক প্রবাসীরও আছে জানে না যে আমাদের প্রবাসীদের নেওয়ার জন্য সরকার বাসুরিয়ে একটা অনুদান রাখে। তো আমাদের এই সরকারের কাছে অনুরোধ থাকবো, যেটা আমাদের একটা আজকে যে মিটিং হচ্ছে, মিটিং মাধ্যমে সরকারের কানে এবং আমাদের অনেক নেতাদের কানে আমাদের এই মেসেজটা যেন যা, যে আমাদের প্রবাসী মাটিতে যেন আমরা মৃত্যুবরণ করলে এম্বাসির মাধ্যমে আমাদের হুজ হব নিয়ে আমাদের ডেড বডি দেশে নেওয়ার ব্যবস্থা করে, বিশেষ করে আমাদের আজাদ ভাইকে এমন একটা আয়োজন করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের যে বিদেশে আমরা যে মারা যাই, অনেক একটা অবহেলার মধ্যেই থাকে লাশটা। আজাদ ভাই বলছে যে লাশটা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন, যার রিলেটিভ, তারা কিন্তু সবাই নিজের একটা নিজের কর্মস্থল আছে, কর্মস্থলে থাকে, কেউ নিজে পিছনে দৌড়াতে পারে না। যদি ঘনিষ্ঠ আত্মীয়, রক্তের আত্মীয় থাকে, তাইলে আমি দেখছি
ব্যাপারটা তারা একটু সামনে আগায় যায়, ঘনিষ্ঠ রিলেটিভ যে ওনারা। এই আজাদ ভাই কথাটা ক্লিয়ার করে দিয়ে গেছে যে মরার পরে লাশের পিছনে কিন্তু কেউ থাকে না। এটা আমি সরকারের কাছে জোরালো আবেদন করব যে সরকার আমাদের যে বাংলাদেশের এমবেসি আছে প্রত্যেকটি দেশে, সরকার যেন নিজ উদ্যোগে এই এমবেসিটাকে ইনফরমেশন করে, এমবেসিরা যাতে এটার খোঁজ খবর নিয়ে সেটা 1 সপ্তাহ 10 দিন লাগো, এমবেসির লোক যেন আইসা খোঁজ খবর নিয়ে এই লাশটা দেশে পাঠায়। এরকম একটা সরকারের ব্যবস্থা করতে আমি মনে করি, সরকার এরকম একটা ব্যবস্থা করলে আমরা প্রবাসীর জন্য খুবই একটা উপকৃত হব। বাংলাদেশের এমবেসি এত বাজে লোক ওদেরকে নিয়োগ দেয়, ওদের মুখের যে ব্যবহার। আমি কিছুদিন আগে এমবেসি আসছিল সৌদি আরব এক জায়গায়, আমি নাম বলবো না, হ্যাঁ আসছিল, ওইখানে একটা লোক রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, রুদ্রের মধ্যে দাঁড়িয়ে যে কোনো পর্যায়ে সে পার্সাপার্সি করে যে কোনো পর্যায়ে গেটটা ক্রস করে ভিতরে ঢুকে গেছে। তখন এমবিসির একটা লোক এসেরা তাকে অজস্র বলায় ভাষায় গালাগালি করে, গালাগালি করার পরে তাকে চেয়ার উঠাইছে, চেয়ার মারতে, চেয়ার দিয়ে মারবে, তারপরে সত্যি হাত দিয়ে ওকে এমবাসির লোক। এখন আপনি চিন্তা করেন কত অসভ্য লোক এমবাসির মধ্যে নিয়োগ রাখছে। আসলে কথা বলতে গেলে আসলে শরীরের মধ্যে হিট এসে পড়ে। অনেক কষ্ট করে আমরা বিদেশ থেকে টাকা ইনকাম করি, লাস্টের সময় মানুষের দ্বারা ভিক্ষা করতে হয়, যে একটা লোক মারা গেছে যার লাস্টে ব্যাপারটা নয়। এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো আমরা যার উপর লেভেলে আছি, আমাদের মেসেজটা হয়তো কোন এক পর্যায়ে হয়তো আমাদের ফেসবুক, ইউটিউব বা আমাদের যে কোনো মাধ্যমে যে আমরা এটা পৌঁছাতে চাই যে আমাদের রাষ্ট্রের সাথে আমরা ইয়াতে বিনা কষ্টে আমাদের যে মানে বাংলাদেশে পৌঁছে আর এই মেসেজটা আমাদের সবাই ইয়াতে পৌঁছে ইনশাআল্লাহ। আসলে প্রবাসীর কথা কি বলবো, ওই ভাই বলে গেছে যে আমাদের লাশটাকে ডাব্বাত ফালাই দেন। কারণ আমাদের এমবাসির যারা কর্মকর্তারা আছে তারা যেরকম মানুষকে বোঝায় তারা এরকমই ব্যবহার করে, আমাদের লাশটা ডাব্বাতে হালাই দেন। তার মানে আমাদের একটা কুকুরের মূল্য আছে, আমরা বাংলাদেশের প্রবাসীদের কোনো মূল্য নেই। তো যাক, আমি ওইটা বলতেছি না। আমরা যখন মনের থেকে নিয়ত করি যে প্রবাসে আসাম, তখনই কিন্তু আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ওয়াদাভুক্ত হই যে আমরা প্রবাসে যাইয়াম, প্রবাসে গেলে আমাদের দায় বার যা কিছু আছে এটা এমবেসি গ্রহণ করব। আমরা ওই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রবাসের মাটিতে আসি। আসার পরে কেউ অবৈধ হয়, কেউ কোম্পানিতে চাকরি করি, কেউ ভালো প্রতিষ্ঠানে থাকে, কেউ খারাপ প্রতিষ্ঠানে থাকে। বাংলাদেশে আমরা এই টাকাগুলা পাঠাই, রেমিটেন্স পাঠাই, এই দিয়ে সেটা বাংলাদেশের গভর্নমেন্ট অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে। কিন্তু দেখা গেছে কি আমাদেরকে যে সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাদেরকে বোঝানো হয়, পরবর্তীতে আর এই মিষ্টি কথা কারোর মধ্যেই থাকে না। অবশেষে আমরা প্রবাসীর একটা জ্যান্ত লাশ হয়ে থাকি। কারণ যে কোনো বিষয়ের মাধ্যমে উল্লেখ আছে বাংলাদেশের ইশতেহারে, যে কোনো বাজেট করুক, সবকিছুর মাধ্যমে একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু বাজেট পাস হয়, হয়তো এটা আমরা আমজনতা জানি না। যারা ওই বাজেটের সাথে সংযোগ আছে তারা সবাই জানে। আর আমরা হলাম বাংলাদেশে সর্বপ্রথম অগ্রযাত্রা যারা প্রবাসী, তাদের বাজেটও এই বাজেটও অবশ্যই আছে যে প্রবাসীদেরকে বিনা মূল্যে তারা যে প্রবাসের মাটিতে মারা গেলে তাদেরকে সহি সালামতে তাদের মায়ের বুকে লাশটাকে পৌঁছানো। এটা সরকার দায়বদ্ধ এবং ওয়াদাবদ্ধ। সবাই একটাই কই, আমাদের যত সরকার আইছে সবাই আমাদের মাথা মিষ্টি হইয়া রস ভাইয়া ভাইয়া পড়ছে, মানে পারলে আমরা জিদ্দা দেখাইছি, না হলে হেরা সব দেখাইছি। আমি এই সরকারের কাছে, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে এতটুকু বলবো, আমাদের প্রবাসীর লাশটা যাতে সহি সালামতে মারা গেলে অন্তত পক্ষে সরকার খরচে যেন মায়ের বুকে লাশটাকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশও, এতটুকু আবদার। যে আমাদের সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি লিপ নিয়ে মনে হয় চলে গেছে নাকি, উনি গুলো অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বললা গেছে, অনেক গুরুত্বপূর্ণ করলে বললা গেছে। আসলে কি সরকারের কোনো ইয়া নাই, চললে আমাদের সরকারের অ্যাম্বাসাডারের কিছু জনবলম্বন কম। যেন আমরা একটা লোক মারা গেলে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত এটা এম্বাসির দায়িত্বে লাশটা প্রেরণ করা হয়, হ্যাঁ, আমাদের ডেড বডিটা প্রেরণ করা হয় এবং সরকারি খরচে। তো সরকারি খরচে যে এটা একটা আবেদন করতে হয়, মন্ত্রণালয়ে একটা আবেদন করতে হয়। এই আবেদনটাও করাটা একটা ঝামেলা। আবেদন করতে হবে কেন?
আমার একটা রেমিটেন্স যোদ্ধা মারা গেছে, একটা প্রবাসীটা এম্বাসিতে খবর গেছে, এম্বাসিতে একটা শুধু ফোন করবো, রুমমেট একটা ফোন করবো, আগামাটা কপিটা দিয়ে দিব, ঠিকানাটা দিয়ে দিব, আর কফিলের ফোন নাম্বারটা পালে দিয়ে দিব, কোম্পানির ফোন নাম্বারটা পালে দিয়ে দিব। বাকি দায়িত্ব সম্পূর্ণ এটা সরকারের নিতে হবে। এটাই সবচেয়ে বেটার। এইভাবে যদি হয় তাহলে এইটাই আমাদের আলোচনা থাকতে হবে এবং দাবি থাকতে হবে। ধন্যবাদ। আজকে আমাদের প্রবাসীদের ভাবনা, আমরা যে মৃত্যুবরণ করলে আমাদের একটা যে নিশ্চয়তা সরকার নিবে, আমরা যে সরকার বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের বার্তা যে নিবে, এখানে আজকে আমাদের প্রবাসীদের অনেক ভাবনার ভিতরে অনেকগুলো সমস্যার সমাধান আসতেছে, এখানে আলোচনা হইতে আসছে যে বিশেষ করে একটা মানুষ মৃত্যুবরণ করলে শুধু অর্থেরই সংকট পড়ে না, সংকট পড়ে তাকে কিভাবে অ্যারেঞ্জ করে বাংলাদেশে পাঠাইবে। এই যে একটা আমি মৃত্যুবরণ করলে আমার আপনজন আর এই আমার দেশে না, এই দেশে নাই, আমার কোনো বন্ধু বান্ধব থাকলে আমার জন্য 5 দিন সে দৌড়াইতে পারবে না, তার একটা চাকরি আছে, চাকরিতে তাকে ছুটি না দিলে আমার ইচ্ছা করলে সে আমার জন্য কোনো কিছু করতে পারতেছে না। তো ওই হিসাবে এই জিনিসটা সবচেয়ে বেশি আবদার করব সরকারকে, আমাদেরকে ফ্রি তো নিতেই হবে, আমাদেরকে ফ্রি টেনশনে আমাদের লাশটা জানে দেশে যখন একটা মানুষ শুনবে যে এই কমপ্লেন করবে, এম্বাসিতেও হোক, আমার বাংলাদেশতেও হোক, বাংলাদেশে মন্ত্রণালয় করুক, সাথে সাথে সরকার যেন একটা একটা ব্যক্তিকে নির্ধারিত থাকে, যেমন ধরেন HR বিভিন্ন কোম্পানিতে একটা সিলেকশন থাকে, তো বাংলাদেশে থাকবে যে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে একটা আলাদা একটা সেক্টর থাকবে, এই সেক্টরটা শুধুমাত্র মৃত্যুবরণ করলে কারো কোনো সমসাময়িক সমস্যা থাকলে এই নিয়ে দৌড়দৌড়ি করবে। বিশেষ করে এখন ধরেন আমি মৃত্যুবরণ করলে আমার বন্ধু বান্ধব এখানে অনেকগুলা অফিসে যাওয়ার লাগে, আর আমার বন্ধুর জন্য একলা সম্ভব না বিভিন্ন জায়গায় ট্যাক্সি দিয়ে গাড়ি দিয়ে যাওয়া, কারণ আমরা জানি আমরা সাধারণ লেবার চাকরি করি, কেউর কাছে গাড়ি নাই। আর এম্বাসিতেও সরকার যেহেতু গাড়ি দিয়ে রাখছে, সরকারে লোকজন একদিন ইচ্ছা করলে একটা এম্বাসির লোক 50টা জায়গায় যাইতে পারবো, কিন্তু আমার বন্ধু যদি মারা যায় আমি একদিনে 10টা জায়গায় যাইতাম না, আমার এই খরচ বহন বা আমার সময় বহন এগুলো আমাদের দ্বারা সম্ভব না। অনুরোধ করব সরকারের কাছে, আমরা যেহেতু দেশের চাক্কা সচল রাখি, আমরা ফ্যামিলিদেরকে দিই, এবং দেশ এবং প্রবাসে যারা আছে সকলেই যেন আজকে এই প্রবাসীদের সাথে ঐক্যমত থাকে। আমরা মৃত্যুর পরে মৃত্যুর লাশের নিশ্চয়তাই সরকারের নিকট আবেদন করব, কিভাবে কোনো টেনশন ছাড়া আমার ফ্যামিলি যেন আমার লাশটা পায়। আজকে দেখেন আমরা এমন একটা জাতি হিসাবে আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা আসছি, আমরা লাশের নিশ্চয়তা, দেখেন আমি মারা যাইলে আমার পরবর্তী কি হবে এই জিনিসটা যাতে আমরা চিন্তা করতেছি, আমরা কত হতভাগা জাতি। আমাদের এটা আমরা আবদার করার দরকার ছিল না, সরকার থেকেই ইচ্ছাকৃতভাবে সরকারের একটা অবস্থান নেওয়ার দরকার ছিল যে প্রবাসীরা সবসময় সংসদে বলা হয় তারা মুক্তিযোদ্ধা, তারা এরকম, তারা সচল, বহু কিছু বইলা থাকে। আজকে তারা নিজ উদ্যোগে একটা প্রজ্ঞাপন জারি করার দরকার সরকারের মাধ্যমে, যে আজকে থেকে প্রবাসীরা মৃত্যুবরণ করলে তাদের লাশটা কোনো নিজের ফ্যামিলিতে যাতে কোনো টেনশন না আসে, সরকারে বিনা খরচে বিনা টেনশনে প্রসিডিং করে দেশে পাঠাবে, এই প্রত্যাশাই সরকারের নিকট রাখি। আজাদ ভাই এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা প্রবাসী আসলে সবসময় আমরা নিজের ফ্যামিলি এবং প্রবাসে সব জায়গায় আমরা অবহেলিত। আমরা যেহেতু অবহেলিত, আমরা যারা এখানে প্রবাসী যারা কোম্পানিতে কাজ করি তাদের কিন্তু একটা আশা ভরসা থাকে, এবং ছুটিতে যাওয়া বা একটা অ্যাক্সিডেন্ট হইলে চিকিৎসা করা, যারা ফ্রি ভিসা নামক ফ্রি ভিসা যে আসে তাদের 6 মাস 3 মাস পরে আকামা পানা যে একটা সমস্যার মাঝে পড়ে, তাদের চিকিৎসাও করাটা বহুত ব্যয়বহুল। প্রবাসী বাড়িতে যারা বিশেষ করে এখানে আমাদের মধ্যপ্রাচ্যে আছে, মাসিক যে একটা ঈদন লাগে, কফলা দেওয়ান লাগে, ফায়দা যেটা আমরা বলি, তো সব মিলে কিন্তু আমরা অসহায়। আপনারা যারা এখানে যারা অনেক বক্তব্য দিয়ে গেছেন, সিনিয়ররা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এই মধ্যপ্রাচ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু আমরা প্রবাসে আসছি। এখন বর্তমানে যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমরা আশা ও বিশ্বাস করি আমাদের এই তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরেই আমাদের প্রবাসী যে আমরা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙে বা মৃত্যুবরণ করে, আমাদের লাশটা যেন সম্মানভাবে, সহি সম্মানে এবং বিনা খরচে আমরা আর্থিক যারা যারা একটা লাশ মারা যায় তাদের কিন্তু
অনেকটা ক্ষয়ক্ষতি। আমাদের সম্মানিত বড় ভাই আজাদ ভাই বললে গেছে যে অনেক সময় দেওয়ান লাগে। আমি একটা আমাদের এখানে চিটং এ একটা লোক মারা গেছিল, এখানে আমি অনেকে আমাদের আলাসা কমিউনিটির সাথে আমি ছিলাম। বহুত পরিশ্রম করার লাগে, বহুত জায়গায় যাওয়ার লাগে, থানার যাওয়ার লাগে, দূতাবাসে যাওয়ার লাগে, তার ফ্যামিলির সাথে কথা বলার লাগে, কফিলের সাথে কথা বলার লাগে, হসপিটাল যাওয়ার লাগে, বহুত যায় ঝামেলা। যার গাড়ি আছে বা ফ্রি থাকে, যার ব্যবসা আছে, একটু শ্রম দিতে পারে। তো ওই জায়গাটাকে আমি বলবো, আমরা যেহেতু এখানে আমরা তো এক এলাকারই সবাই, আমাদের যেহেতু কসবা আখড়া বর্তমান এমপি মহোদয় জনাব মুশফিকুর রহমান স্যার এবং আরেকজন আমাদের অনেক কাছের লোক, প্রধানমন্ত্রীর কাছের লোক মোহাম্মদ সানি, ইঞ্জিনিয়ার সানি সাহেব, ওনার বড় ভাই কবির আহমেদ, উনিও আমাদের কসবা আখড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সবার মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে আমি সবার কাছে আহ্বান জানাবো এই কথাটা বা এই বার্তাটা যেন আমাদের প্রধানমন্ত্রীর কান পামাদি পৌঁছে। আমরা এমদাদ ভাই মিলন আছেন এবং যারা আছেন আমাদের কবি সাহেব কে জানা দেন এবং আমাদের বর্তমান যে এমপি মুশফিকুর রহমান স্যার, তাদের মাধ্যমে দইরা সানি সাহেবের মাধ্যমে এই নোটিশটা বা এই বক্তব্যটা যেন যা আমাদের প্রবাসী অবহেলিত প্রবাসী যারা আছে, আমরা আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য কষ্ট না করতে হয় লাশটা নেওয়ার জন্য। আমরা প্রবাসীরা এত অবহেলিত বা এত আমরা নিকৃষ্ট, কেননা প্রবাসী কাম করি আমরা, কিন্তু আমরা বুক করতে পারি না। তারপর আমরা একটা দুর্ঘটনা ঘটলে আমরা মারা গেল, আমাদের ফ্যামিলি সাফার করতে হয়, লাশটা কিভাবে আনবো, এর কাছে যাও, এর কাছে যাও। আর বাংলাদেশের কথা বলে তো লাভই নেই, বাংলাদেশে লাশ আনতে গেলে এয়ারপোর্টে টাকা দেওয়ান লাগে, কত কিছু যায় ঝামেলা। এটা যেন আমরা এই বিপদ থেকে যেন আমরা উদ্ধার হতে পারি, আমি এই আশা ব্যক্তি রাখবো আপনারা যারা সিনিয়র আছেন তাদের মাধ্যমে। এই বলেই আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং যারা এই উদ্যোগটা নিয়েছেন সম্মানিত বড় ভাই আজাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমদাদুল্লাহ মিলন ভাই এবং সুজন ভাই আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের এত এত কার্ডের কোনো প্রয়োজন নাই। আমরা চাই আমরা যতটুকু সচ্ছলতা আছি, আমরা প্রবাসে থেকে শুধুমাত্র আমাদের দেশে যারা ফ্যামিলি আছে তাদেরকে সরকার নিরাপত্তা দিবে, আর আমরা মৃত্যুর পরে আমাদের লাশটা যে দেশে যাবে এই গ্যারান্টিটা সরকারের কাছে চাই। আর এত এত কার্ড এত কিছু আমাদেরকে দেওয়া লাভ নেই। আমরা বহুত আশ্বাস পাইছি, বহু সরকার আছে, বহুত সময় আমরা বহুত কিছু এই 54 বছর 56 বছর ধরে আমরা দেখতেছি প্রবাসীদের ভাবনা নিয়ে সরকার আমাদের চিন্তা করানোর দরকার নাই। সরকারের কাছে আমরা শুধু দুইটা জিনিস চাবো, আমাদের ফ্যামিলির দেশে নিরাপত্তা দিবে, আর আমরা মৃত্যুবরণ করলে আমাদের লাশের নিরাপত্তা বিনা হেজিটেশনে যেন আমাদের লাশটা গিয়ে আমাদের দেশে পৌঁছে, আমাদের ফ্যামিলি যেন আমরা মৃত্যুর পর আমাদের লাশটা দেখতে পারে অন্তপক্ষে। এই আবদারটুকু করবো। আমরা এত বড় হতভাগা, আমরা কিচ্ছু চাই না, আমাদের এত অভিমান, আমরা কিছু চাই না, আমরা শুধু আমাদের লাশটা নিশ্চয়তা চাই সরকারের কাছে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।